50 বছর বলতে পারেন আমি জায়জাদিন পত্রিকার সঙ্গে সম্পৃক্ত। সেই পত্রিকাটি আমার হাতছাড়া হয়ে গিয়েছে। আমি কেন পাচ্ছি না? আমি তো পত্রিকা বিক্রি করিনি, একটা যন্ত্র বিক্রি করিনি, একটা জমিও বিক্রি করিনি, কিন্তু আমার হাতছাড়া হয়ে গেছে দুটি কারণে। কারণ আমি 111 সমর্থন করিনি। আরেকজন বলবো নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, তিনিও সমর্থন করেনি। সেই জন্য আমরা দুজনেই কিন্তু ভিক্টিমাইজ হয়েছি। এই কন্ট্রাস্টটা, এই বৈপরীত্যটা আমার খুবই দুঃখ লাগে। আমার জন্মদিনেও অনেকে এসেছিলেন, কিন্তু আমি অনেকে দেখিনি যারা হয়তো আসতে পারতেন। বিভিন্ন জনসভায় যখন আমি যাই তখন তাদের কথা মনে পড়ে, তারা আসতে পারছেন না, সেটা আপনার মনে রাখতে হবে। এবং সেজন্যই আমি না পেরে আমি 2 লাইন গেয়ে ফেলেছিলাম আমার জন্মদিনে। এই 2 লাইনটি হচ্ছে আমার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন আমি মনে করি। যারা স্বর্গগত তারা এখনও জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। তারা কি ফিরবে আজ? ফিরবে না। সুতরাং এনআইডি কার্ড কার জন্য করবেন? তার জন্য কি আপনি করতে পারবেন? করতে পারবেন না। এবং সবসময় মনে করতে হবে বর্তমান যে সরকার আছে তারা কিন্তু আমার ভোট পাননি, আপনাদের কারো ভোট পাননি, কোনো পার্টিরও ভোট পাননি। তার কি ম্যান্ডেট? তারা কীভাবে ওখানে ক্ষমতা আছেন? এটা একটা বিপ্লবী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার যখন বলা হয় তখন আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করি। এই বিপ্লবী সরকার দেখুন, তারা বিপ্লবী আচরণ করছে না। তাদেরকে আইনে চলতে হবে, বিপ্লবী আইনে চলতে হবে। আমি, লিটন এবং আমরা যারা 7 জন এসেছিলাম, আমাদের কিন্তু অগ্রগতি এখনও হয়নি। আমার 25 বছর নয়, 50 বছর বলতে পারেন আমি জায়জাদিন পত্রিকার সঙ্গে সম্পৃক্ত। সেই পত্রিকাটি আমার হাতছাড়া হয়ে গিয়েছে। আমি কেন পাচ্ছি না? আমি তো পত্রিকা বিক্রি করিনি, একটা যন্ত্র বিক্রি করিনি, একটা জমিও বিক্রি করিনি, কিন্তু আমার হাতছাড়া হয়ে গেছে দুটি কারণে। কারণ আমি 111 সমর্থন করিনি। আরেকজন বলবো নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, তিনিও সমর্থন করেনি। সেই জন্য আমরা দুজনেই কিন্তু ভিক্টিমাইজ হয়েছি। এবং তারপরে আওয়ামী লীগ সরকার, যেটা স্বৈরশাসক নামে পরিচিত হয়েছে এখন, সেই সরকারের আমলে আমাকে নির্বাসিত করা হয়। আচ্ছা, আমি আনন্দিত হচ্ছি আপনাদের সবাইকে দেখে, আবার ভয়ও পাচ্ছি এই ভদ্রলোকটিকে দেখে। উনি মালয়েশিয়া থেকে এসেছিলেন এবং ওনার সঙ্গে পরিচয় হয়েছিল বিএনপির এক কাউন্সিল মিটিংয়ে। আমি বিএনপির সদস্য নই, কিন্তু উনি বিএনপির সদস্য। যাই হোক, সেখানে ওই আলোচনার 3 সপ্তাহ পরেই আমি গ্রেফতার হই সম্পূর্ণ একটা বানোয়াট একটা কাজে বা অভিযোগে। এখান থেকে ওয়াশিংটনের দূরত্ব হচ্ছে 8,800 মাইল, এয়ার মাইলস। তাহলে আমি কত বড় শক্তিধর ভেবেই দেখুন যে আমি এখান থেকে 8,800 মাইল দূরে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা, অপহরণ, যাই বলুন না কেন করতে পারি। সেটা আমি করিনি। তারপরেও আমাকে 8 বছর নির্বাসনে থাকতে হচ্ছে। আর সেই জন্যই আজকে যে আপনাদের সঙ্গে এসে কথা বলতে পারছি এবং হয়তোবা আমি কোনোভাবে জায়জাদিন আবার বের করতে পারবো আপনাদের সহযোগিতা থাকলে পরে, সেই জন্যই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা প্রাণ দিয়েছেন, এবং আপনার চিরকাল মনে রাখতে হবে তাদের কথা। যাই হোক, এখানে একটি জিনিস আমি বলতে চাই, আমি মাত্র 3 জন মহিলা দেখতে পাচ্ছি, হয়তো আমার কাউন্টিংয়ে ভুল হচ্ছে, তারও বেশি হতে পারে। ক্যামেরাম্যান একজনও আমি মহিলা দেখতে পাচ্ছি না। সেটা ঠিক নয়, কেন যে এনআইডি নিয়ে কথা হচ্ছে, সে এনআইডির সৃষ্টিকর্তা কিন্তু উনিও হবেন না, আমি হব না, একজন নারী হবেন। তিনিই জন্ম দেবেন একজন নর অথবা নারীকে, বিদেশে অথবা স্বদেশে, তাই না? সুতরাং নারীদের সংখ্যা কিন্তু আরও বেশি যেন হয়। আমার আবেদন আপনাদের সবার কাছে, আপনারা টেনে আনবেন আপনার অভিভাবক, মাকে টেনে আনবেন, বোনকে টেনে আনবেন, মেয়েকে টেনে আনবেন এইসব সমাবেশে, নইলে তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা একটা পুরুষতান্ত্রিক সমাজে পরিণত হবে। পুরুষতান্ত্রিক ক্যামেরাম্যান তো বটেই। আমার প্রোগ্রামে আমি সবসময় চেষ্টা করি একটা মেয়েকে নিয়ে আসতে। মেয়েরা কি খালি কেবল নার্সিং আর ডাক্তারিং আর ব্যাঙ্কিংয়েই থাকবে তা নয়, অন্যান্য সব কিছু তাদের এগিয়ে আনতে হবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। যাই হোক, এখানে একটা কথা আমি মনে করে দিতে চাই আপনাদেরকে,
যে জাপানের নাম আপনারা নিশ্চয়ই এখন অনেক শুনেছেন, মেট্রো রেলে ভ্রমণ করছেন, জাপানের কথা আপনারা বলছেন উচ্ছ্বসিতভাবে। আমি যেহেতু আমার বয়স 90 হয়ে গেছে, সার্টিফিকেট অবশ্য 2 বছর কম, আমি আসলটাই বলি সবসময়। আচ্ছা, সেটাতে বলতে চাচ্ছি, আমি যখন প্রথম কলকাতা থেকে 1947-এ 7ই আগস্টে এখানে এসে পৌঁছাই, তখন আমার খুব ভালো লেগেছিল। রমনা গ্রিন ছিল, সুন্দর একটা দেশ ছিল। তো সেখান থেকে আপনার একটা বাড়ি আমাকে দেখানো হলো শান্তিনগরে, বলে এটা হচ্ছে জাপানিজ ইকোনমিক মিশন, ইকোনমিক অফিস। আমি জিজ্ঞেস করলাম এটা মানে দূতাবাস আর ইকোনমিক মিশনের তফাৎটা কী? তখন আমাকে এক জাপানি বুঝিয়ে বলল যে আমরা দ্বিতীয় মহাযুদ্ধ থেকে সবে মাত্র বেরিয়ে এসেছি, তো আমাদের তো টাকা পয়সা নেই, সুতরাং আমরা সব জায়গায় দূতাবাস খুলি না, আমরা ইকোনমিক মিশন খুলি। প্রতিটা ইকোনমিক মিশনের দায়িত্ব হচ্ছে যে তারা সেখানে যে খরচ করছে, স্যালারি, বাড়ি ভাড়া, গাড়ি বাবদ, সেই টাকার সমপরিমাণ অর্থ তাদের সেই দেশ থেকে আয় করতে হবে, তবেই সেই দেশে সেই ইকোনমিক মিশন থাকবে। সেই বাড়িটি কিন্তু এখনও শান্তিনগরে আছে, আমি দেখেছি। আচ্ছা, সেখান থেকে জাপান কত দূর এসে ভেবে দেখুন। আজকে যখন আমরা এনআইডির কথা বলছি, তখন আমি বলতে চাই একটা কথা, যে আমার বহু বন্ধুবান্ধব সিভিল সার্ভিসে যোগদান করেছেন, কিন্তু আমি বদ্ধপরিকর ছিলাম যে সিভিল সার্ভিসে আমি যাব না। আমার নিজস্ব যেসব চিন্তাধারা, সেটা প্রকাশ করতে গেলেই আমার সঙ্গে সরকারের কোনো না কোনো সময় বিরোধিতা হবেই, কেন সেটা আমার প্রতিবাদী বাবা সাইদুর রহমান সাহেব, যিনি শেখ মুজিবুর রহমানের সরাসরি শিক্ষক ছিলেন, তার কাছ থেকে আমি বুঝতে পেরেছিলাম, তার অভিজ্ঞতা থেকে ভাষা আন্দোলনের সময় যে আমাদের কি পারিবারিক দুর্দশা হয়েছিল আমি বুঝতে পেরেছিলাম। আর সেজন্যই লেখক হিসেবে আমি স্বাধীন সত্তা বেছে নিতে চেয়েছিলাম। আজও এখনও আমি নিজেকে লেখক বলে প্রথমে গণ্য করি। তো এই জন্য আপনাদের বলবো যে আপনারা একাধিক গুণ আয়ত্ত করুন। যদিও আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, কিন্তু তারপরে আমি নিজেকে লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি এখানে। তাহলে এই যে এম্বাসিগুলো আছে, এদের কাজগুলো কি? আমার বন্ধুবান্ধব যারা সরকারি চাকরিতে যোগ দিল, তারা দেখলাম তারা ভালো গাড়ি চালায়, ভালো বাড়িতে থাকে, ভালো খাওয়া দাওয়া করে, ভালো পার্টি করে। এম্বাসিগুলোর কাজগুলো কি? দয়া করে অন্তর্বর্তী সরকার এগুলো প্রকাশ করুন। তারা কি করে তারা? আমারই আপন বন্ধুবান্ধব, খুবই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, কারণ ওদের তো লোক দরকার। একটা ভালো হুইস্কি খেলে ওদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। আমি তাদের বাড়িতে যাই, গেলে পরে তারা ওরা ফ্রি হুইস্কি আমাকে খাওয়ায়, এই তো। এছাড়া আর কোনো কাজ দেখতে পাচ্ছে না। এখন এনআইডির কথা হচ্ছে, এনআইডি করতে গেলে কিন্তু একটা এনভয় অ্যাট লার্জ বা অ্যাম্বাসাডার অ্যাট লার্জ দিয়ে হবে না। আমি মনে করি যে যে সংস্কারগুলো চলছে দেশে, প্রায় একটা বড় সংস্কার হওয়া উচিত, যে বিদেশের দূতাবাসগুলো কি করে এই খোঁজগুলো নেওয়া। আমি সেখানে দেখেছি একজন প্রখ্যাত লেখক ছিলেন, মুক্তিযোদ্ধা তিনি ছিলেন না, কিন্তু তিনি মৃত্যুর পরে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়ে এখানেই সমাহিত হয়েছেন। তিনি তো এম্বাসি থেকে টাকা পেতেন, আমি তো জানি, আমি ফাইল দেখেছি। এই যে এখানে যারা যায়, অ্যাম্বাসাডারগুলো করে কি? সেখানে গোয়েন্দা বিভাগের লোক থাকে, তারা কি গোয়েন্দাগিরি করে ব্রিটিশ গোয়েন্দাদের উপরে বা ব্রিটিশ সরকারের উপরে, অথবা কি আমেরিকান সরকারের উপরে? তা নয়, তারা গোয়েন্দা করে আমার আপনার লিটনের উপরে। আমরা কি কাজ করছি? তাহলে কী লাভ হলো? আমাদের বাড়িতে খেয়ে দিয়ে, আমাদের বসে চাকরি করে, আমাদের উপরে গোয়েন্দা করার জন্য তারা ওখানে ভালো গাড়ি চালাচ্ছে। এটা ঠিক নয়। এখানে একটা সাজেশন দিয়ে রাখতে চাই, ডক্টর ইউনূস আশা করি বুঝবেন। ভিকে মেনন নেহরুর খুব বন্ধু ছিলেন। উনি সব এই বাড়িগুলো ভারতীয় কর্মচারীদের জন্য, দূতাবাসের কর্মচারীদের জন্য একটা জায়গায় অনেকগুলো বাড়ি কিনে নিয়েছিলেন। ফলে এই বাড়িগুলোর দাম এখন মিলিয়ন পাউন্ড হয়েছে, কিন্তু ভারত সরকারকে 1 পয়সা রেন্ট দিতে হয় না। আমরা কেবল বাড়ি কিনতে পেরেছিলাম যখন আমরা ছিলাম বিদেশে। আমি যখন ছিলাম তখন বাংলাদেশ সরকারকে বুঝিয়ে সুঝিয়ে বাংলাদেশ অ্যাম্বাসেডার বাড়ি আমার বাড়ির কাছেই, এটা এখন স্প্যানিয়ার সিনে হ্যামস্টারে, আর
বাংলাদেশ বিমানের জন্য একটা আমরা করেছিলাম, বাড়ি কিনেছিলাম, আর এম্বাসির একটা বাড়ি কিনেছিলাম। এই তিনটে বাড়ি, তিনটার মধ্যে আওয়ামী লীগ সরকার একটা বাড়ি বিক্রি করে দিয়েছে, বাংলাদেশ বিমানের বাড়িতে বিক্রি করে দিয়েছে। আর আমরা ব্যক্তিগত উদ্যোগে ইস্ট পাকিস্তান হাউস নামে একটা বাড়ি করেছিলাম, কারণ আমাদের মেলামেশার জায়গা। বিলেতে গেলে সবচেয়ে প্রথমে অসুবিধা, খাওয়া দাওয়া আমরা কোথায় করব, কি খাবো, ডাল ভাত খেয়ে আমাদের অভ্যাস, স্যান্ডউইচ খেতে অভ্যাস নেই। সুতরাং আমাদের জন্য থাকা উচিত। পাকিস্তানে ছিল ওরকম একটা পাকিস্তান হাউস, ইন্ডিয়ার আছে ইন্ডিয়া হাউস, ওখানে গেলে পরে ওদের তৈরি তরকারি পাওয়া যায়। আমি আপনাদের একটু বিদেশ সম্পর্কে আইডিয়া দিচ্ছি, কিছু মনে করবেন না। তো ওখানে আমরা বললাম যে একটা ইস্ট পাকিস্তান হাউস করতে হবে। আমরা নিজেরা ঝড় বৃষ্টি বরফপাত এগুলো উপেক্ষা করে চাঁদা তুলে কিন্তু আমরা ইস্ট পাকিস্তান হাউস করেছিলাম। যে স্বৈর শাসক সম্প্রতি পালিয়ে গিয়েছেন, অনেক কাগজে পালিয়ে গেছেন, সবসময় লিখতে চায় না, তারা লিখে তিনি ভারত গেছেন। কেন, সে প্রশ্ন উত্তর তারাই জানেন। আচ্ছা, এই যে উনি সেটা বিক্রি করে দিলেন, সেই 91 হাইওয়ে হিল বিক্রি করে দিয়েছেন। আমি মনে করি যিনি অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হন বা যিনি লন্ডনে এখন অ্যাম্বাসেডর আছেন, তার উচিত ওই বাড়িটা বিক্রি করে টাকাটা করে গেল। আমরা অনেক টাকা তুলে, সবাই কিন্তু অনেক পরিশ্রম করে টাকা তুলে, সেখানে আমাদের কিন্তু গোপন মিটিং হতো। স্বাধীন বাংলাদেশ হলে আমরা কী করব, মওদুদ আহমেদ, আলমগীর কবির, ফজলে আলী, মঞ্জুরের ভাই মনসুর, ব্যারিস্টার মনসুর, আলিম চৌধুরী যিনি মারা গিয়েছেন, এরা সবাই উপস্থিত হতেন। আমরা ইস্ট পাকিস্তান হাউস করেছিলাম। সেই বাড়িটা বিক্রি করে দিয়ে ডারহামে একটা বঙ্গবন্ধু চেয়ার করা হয়েছে এবং শেখ হাসিনাকে একটা ডক্টরেট উপাধি দেওয়া হয়েছে। আমি মনে করি, আমার দৃঢ় বিশ্বাস, আসলেই তিনি কিন্তু বাংলা লিখতে পারেন কিনা আমার সেটাও সন্দেহ আছে এখন।